আমি তোমাদের সৌগত স্যার। পলিটিক্যাল সায়েন্সকে খুব সোজাভাবে তোমাদের কাছে বোঝানোর জন্যই আমার এই ইউটিউব চ্যানেল। আমার এই ক্লাসে তোমরা ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাইনর, অনার্স, তোমরা পলিটিক্যাল সায়েন্সের যা যা প্রবলেম আছে সব কিছু নিয়ে তোমরা এই চ্যানেলে তোমরা সলিউশন পেয়ে যাবে। আজকে আমি ক্লাস 12-এর ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো যে ক্লাস 12-এ খুব অল্প সময়, তাই অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু অনেক বড় সিলেবাসটাকে শেষ করতে হবে। তোমাদের সবার আগে বলি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে যাদের প্রচণ্ড ভয় আছে, ভীতি আছে, আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, আমার এই চ্যানেলটাকে তোমরা ফলো করো এবং আমার প্রত্যেকটা ক্লাস তোমরা করো। পলিটিক্যাল সায়েন্স তোমাদের কাছে ম্যাজিক হয়ে যাবে, খুব সহজভাবে তোমরা বুঝতে পেরে যাবে। আজকে আমরা ক্লাস 12-এর যারা স্টুডেন্ট আছো তাদেরকে ঝটপট খাতা পেন নিয়ে একটু বসবার জন্য আমি বলছি, কারণ কয়েকটা পয়েন্ট লিখতে হবে এবং খুব বুদ্ধি করে এই চ্যাপ্টারগুলোকে কিন্তু পড়তে হবে। সিলেবাস যা আছে তাতে র্যান্ডাম পড়লে চলবে না। আমি শুরু করব আজকে অধ্যায় 4 দিয়ে। এই অধ্যায় 4, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের সরকারের প্রধান প্রধান অঙ্গ। তার মধ্যে আমরা প্রথমেই পড়াবো হচ্ছে প্রধান প্রধান অঙ্গের মধ্যে তোমরা জানো যে এখানে আমাদের মূলত 3টে বিভাগ নিয়ে আমাদের পড়তে হবে। সেই 3টে বিভাগ হচ্ছে ভারতের শাসন বিভাগ, ভারতের আইন বিভাগ এবং ভারতের শাসন বিভাগ, আইন বিভাগ এবং ভারতের বিচার বিভাগ। আজকে আমি মূলত পড়াবো হচ্ছে ভারতের শাসন বিভাগ নিয়ে। এই শাসন বিভাগের প্রথম যে মানুষটাকে নিয়ে আমরা আলোচনা করব, তোমরা মোটামুটিভাবে ধরে রাখো যে এই প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিকে এই বছরে হাইলি চান্সেস আছে তোমাদের চলে আসবে। সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী তোমরা, আমি বলছি যে তোমরা এখন থেকেই প্রশ্নটাকে রেডি করো। ধরে রাখো তোমাদের 99% চান্সেস আছে এই প্রশ্নটা আসবার। এবং ভারতের রাষ্ট্রপতিকে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের খালি 4-5টা কথা তোমাদের মনে রাখতে হবে, 4টে থেকে 5টা কথা তোমাদের মনে রাখতে হবে। প্রথমেই তোমরা ভূমিকাতে লিখবে ভারতবর্ষ হচ্ছে রাষ্ট্রপতি যিনি আছেন ভারতবর্ষের, তিনি কিন্তু আইনগত প্রধান। তোমরা জানো আমাদের দেশ চলে, আসলে আমাদের দেশকে অ্যাকচুয়ালি চালায় কে? আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের সংবিধানে যা লেখা আছে সেই সংবিধানে সব থেকে বেশি আইনগত দিক দিয়ে যদি কারোর ক্ষমতা থেকে থাকে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের নাম সর্বস্ব প্রধান, আসল প্রধান হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী। আমরা দ্বিতীয় কথা আর একটা বলতে চাই যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নন। তিনি আমাদের পার্লামেন্ট এবং রাজ্যের যারা বিধানসভার সদস্য আছে তাদের দ্বারা কিন্তু নির্বাচিত হয়েছেন। আমরা রাষ্ট্রপতির যদি একটু যোগ্যতা নিয়ে কথা বলি, ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার জন্য মূলত 3-4টে যোগ্যতা তোমাদের মাথায় রাখতে হবে। 1, রাষ্ট্রপতিকে অবশ্যই 35 বছর বয়স হতে হবে। 2, রাষ্ট্রপতি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এবং 3 নম্বর কথা হচ্ছে রাষ্ট্রপতিকে অবশ্যই পার্লামেন্ট বা রাজ্য আইনসভার তিনি কোনো সদস্য হতে পারবেন না। এইবারে তোমরা যখন আলোচনা করবে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীতে,
তখন আমরা বলবো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীকে মূলত আমরা 5 ভাগে ভাগ করি, 5টা ভাগ। সেই 5টা ভাগকে তোমরা একটু শর্ট পয়েন্ট করে একটু শুধু পয়েন্টগুলোর নাম যদি লিখে নিতে পারো, তারপরে আমি তার ব্যাখ্যাগুলোকে খুব ছোট ছোট করে বলছি। যতটুকু কথা বলবো ততটুকু কথা একটু মাথার মধ্যে রেখে একটু বইটা পড়লে কিন্তু রাষ্ট্রপতি নামিয়ে দেওয়া সম্ভব। রাষ্ট্রপতির ক্ষমতাকে আমরা মূলত 5 ভাগে ভাগ করি। প্রথম ক্ষমতা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা। এই শাসন সংক্রান্ত ক্ষমতাটা কি? প্রথম কথা, শাসন কে করে? শাসন করে সরকার। তাহলে রাষ্ট্রপতি কি শাসন করে? না, রাষ্ট্রপতি শাসন করেন। কিন্তু এই সরকার যে শাসন করে, সেই সরকারের বেশ কিছু বিভাগ আছে, যে বিভাগগুলো তার মাথাতে, সরকারি দপ্তরের যে বিভাগগুলো আছে তার মাথাতে যে সমস্ত সভাপতিরা আছে বা বেশ কিছু সাংবিধানিক পদ আছে, সেই পদগুলোকে তাদের মাথাকে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি। যেমন তোমাদের যদি একটা উদাহরণের জন্য বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে আছে তাকেই নিয়োগ করে রাষ্ট্রপতি। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যপাল তাকে নিয়োগ করে রাষ্ট্রপতি। আবার ভারতবর্ষের যে কোর্টগুলো আছে, মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখানেও কিন্তু তাদের নিয়োগ করে রাষ্ট্রপতি। আবার আমরা যদি আরও একটু নিচের দিকে যাই, ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল তাকেও নিয়োগ করে রাষ্ট্রপতি। আবার তোমরা হয়তো শুনেছো ইউপিএসসি এক্সামের কথা, অর্থাৎ আইপিএস, বা আমরা যদি বলি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশন ইউপিএসসি, তাদেরকেও নিয়োগ করে রাষ্ট্রপতি। আবার আমরা যদি বলি যে ভারতবর্ষের এই যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনের যারা কর্তা, অর্থাৎ যারা প্রধান, সভাপতি, চেয়ারম্যান, তাদেরকেও নিয়োগ করে রাষ্ট্রপতি। তারপরে আমরা যদি আরও নিচের দিকে যাই, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ভারতবর্ষের স্থল বিভাগ, নৌ বিভাগ এবং বিমান, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি, তোমরা সহজে বুঝতে পারবে, নেভি, আর্মি, এয়ারফোর্স, তাদের যারা প্রধান হবে সেই প্রধানদেরও কিন্তু নিয়োগ করবে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে, আমরা যদি লিস্টের দিকে যাই, তাহলে ভারতের অডিটর জেনারেল, ভারতবর্ষের নির্বাচন কমিশনের সদস্যগণ, তারা কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? ভারতবর্ষের বেশ কিছু সরকারের পদ আছে যারা নিরপেক্ষভাবে কাজ করে, তারা কিন্তু শাসন বিভাগেরই অঙ্গ। ভালো করে একটা কথা খালি মাথার মধ্যে ঢুকিয়ে দাও, যে শাসন করে সে শাসন বিভাগ, শাসন কে করে? সরকার করে, তার মানে সরকারই কিন্তু শাসন বিভাগ। কিন্তু রাষ্ট্রপতি তো আর শাসন করেন না, কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতির শাসন বিভাগের একটা বিরাট ক্ষমতা আছে। তার কারণ রাষ্ট্রপতি এই শাসন বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটা পদের মাথা, কয়েকটা দপ্তরের মাথাগুলোকে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু তাকে নিয়োগ করেন। রাষ্ট্রপতির এবারে আমরা চলে যাব, প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কি আইন সংক্রান্ত ক্ষমতা। দেখো, এটা খুব মজাদার বিষয়। রাষ্ট্রপতি, তোমরা যদি একটুখানি পার্লামেন্টের চ্যানেলগুলো দেখো, রাষ্ট্রপতি কোনোদিনও জিন্দেগিতে সে কিন্তু পার্লামেন্টে যায়নি। কিন্তু রাষ্ট্রপতি যখন পার্লামেন্টের যখন আলোচনা সভা হয়, যখন অধিবেশনগুলো হয়, ধরো বাজেট অধিবেশন, বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, এই যে দিল্লিতে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট মানে আইনসভা, এই আইনসভাতে যে অধিবেশনগুলো হয় সেই অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি কোনোদিনও যান না। তাহলে আমরা বলতে পারি রাষ্ট্রপতি কি তাহলে আইনসভার সদস্য নন? রাষ্ট্রপতি আইনসভার অবিচ্ছেদ্য অংশ। কথাটা মাথার মধ্যে রাখো, রাষ্ট্রপতি
আইনসভার অবিচ্ছেদ্য অংশ, মানে রাষ্ট্রপতি আইনসভা থেকে আলাদা অংশ নয়, জুড়ে থাকা অংশ। আইনসভারই অংশ রাষ্ট্রপতি, কিন্তু সে জিন্দেগিতে যায় না। এবারে যদি বলা যায় যে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা কি আছে, তার প্রথম লাইনটাই যেটা লিখবে বা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে রাষ্ট্রপতি যদি কোনো কিছুতে, কোনো বিলে যদি সই না করে, তাহলে সেটা আইনই হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। এমপিরা যা খুশি করে নিক, রাষ্ট্রপতি যদি দিনের শেষে সেই বিলে যদি সই না করে, তাহলে সেই বিলটা আইনেই পরিণত হবে না। তাহলে প্রথম রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে এটাই, যে রাষ্ট্রপতি আইনকে স্বীকৃতি দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ ক্ষমতা, সেটা হচ্ছে তোমরা জানো আমাদের পার্লামেন্টে দুটো কক্ষ আছে। না জানলে জেনে নাও, আমাদের পার্লামেন্টে দুটো ঘর আছে, উচ্চ আর নিম্ন। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা, লোকসভা। নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা, উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। এবারে ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রপতি লোকসভাতে 12 জন সদস্যকে পাঠাতে পারে তার নিজের ইচ্ছা অনুযায়ী। এখানে ইচ্ছা বলতে রাস্তার কোনো লোককে তুলে তারা পাঠায় না। তিনি সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, অর্থনীতি, যারা বিশেষজ্ঞ লোক আছে তাদেরকে মনে করলে তারা রাজ্যসভাতে 12 জন লোককে পাঠাতে পারে। অর্থাৎ আইনসভার রাজ্যসভায় 12 জন লোককে তারা পাঠাতে পারে রাষ্ট্রপতি, এবং লোকসভাতে সর্বোচ্চ 2 জন লোককে পাঠাতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে সেই 2 জন লোক অবশ্যই হবে ইঙ্গ ভারতীয়, ঠিক আছে, অর্থাৎ ইংরেজ বংশোদ্ভূত। এটা আমাদের সংবিধানে লেখা আছে। এটা করার ক্ষমতা একমাত্র আমাদের রাষ্ট্রপতির রয়েছে। আরও একটা কথা এটা আমাদের মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা, সেটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। এবারে বহু ছাত্রছাত্রীরা আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে স্যার অর্ডিন্যান্সটা কি। তোমাদেরও মনে এই প্রশ্ন থাকতে পারে অর্ডিন্যান্স কি। শোনো, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা আইন সেটাকে পাশ করাতে হবে কিন্তু আইনসভাতেই। এবারে আইনসভা তো স্কুলের মতন না প্রত্যেক দিন হয়, যদি এখন প্রত্যেক দিন স্কুল হয় না। আইনসভা হয় আসলে মাসে 4টে সেশনে, ঠিক আছে। ধরো এই মুহূর্তে আমাদের দেশে একটা আইনের দরকার আছে, কিন্তু এখন পার্লামেন্ট বন্ধ। তখন রাষ্ট্রপতি জরুরিকালীন পরিস্থিতিতে যে কোনো সময় সে একটা সই করে তার নিজের মতন করে আইন চালু করতে পারে। এটাকে আমরা বলতে পারি এ কাইন্ড অফ প্রয়োজনের জন্য আইন তৈরি করা, ঠিক আছে। এটাকে আমরা অর্ডিন্যান্স বলছি, কিন্তু অর্ডিন্যান্সের এটা খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা, পুরো ব্যাখ্যা তোমাদের জানবার দরকার নেই। প্রথম কথা হচ্ছে যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির রয়েছে। তাহলে আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে আমরা কি কি বললাম? প্রথম হচ্ছে তিনি না সই করলে সেটা বিলে পরিণতই হয় না, বিল থেকে আইনে পরিণত হয় না। 2 নম্বর কথা বললাম তিনি একমাত্র অর্ডিন্যান্স জারি করতে পারে। 3 নম্বর কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে রাজ্যসভায় 12 জন লোক, লোকসভায় 2 জন লোক একমাত্র পাঠানোর ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। এবং মাথায় রাখবে আইনসভার যুগ্ম অধিবেশন যদি হয়, সেই যুগ্ম অধিবেশনে যৌথ বাণী দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির রয়েছে। এইবারে তোমাদের আমি পড়াবো হচ্ছে 3 নম্বর ক্ষমতা। তাহলে প্রথমটা পড়ালাম শাসন সংক্রান্ত ক্ষমতা, দ্বিতীয়টা পড়ালাম আইন সংক্রান্ত ক্ষমতা, তৃতীয়টা পড়াবো হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। প্রথম কথা, অর্থ সংক্রান্ত ক্ষমতা বলতে গেলে প্রথমে এটা বলতে হবে যে তোমরা জানো যে আমাদের দেশকে চালাবার জন্য প্রত্যেক বছর একটা করে বাজেট হয়।
বাজেট মানে কি? সরকারের আয় ব্যয়। ভারতবর্ষের কোনো বাজেট রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত হতে পারে না। তাহলে এটাই হচ্ছে রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা। দ্বিতীয় কথা, যদি আমাদের ভারতবর্ষে ধরো কোথাও খরা হলো, কোথাও বন্যা হলো, তার জন্য কিছু ডিজাস্টার ফান্ড রয়েছে, বা আমরা বলতে পারি আকস্মিক তহবিল। আমাদের দেশে এই মুহূর্তে সরকারের টাকার প্রয়োজন আছে, যে কোনো কারণের জন্য হোক। তাহলে এই এমার্জেন্সি ফান্ডটার জন্য কিন্তু রাষ্ট্রপতির অবশ্যই অনুমতি নিতে হবে। এবং আমরা বলতে পারি যে প্রত্যেক বছরে যখন একটা সরকার একটা নতুন বছর যখন শুরু করে, তখন আনুমানিক ব্যয় বা বাজেট তাকে কিন্তু রাষ্ট্রপতি পার্লামেন্টে পেশ করে অর্থমন্ত্রীর দ্বারা। অর্থাৎ সরকার কি বাজেট করছে তা কিন্তু অবশ্যই রাষ্ট্রপতিকে অবগত করে তারপরেই কিন্তু নামাতে পারবে। এবার আসি হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। দেখো, এই বিচার সংক্রান্ত ক্ষমতাটা খুব ভেরি ইন্টারেস্টিং। রাষ্ট্রপতি কি বিচার করে? রাষ্ট্রপতি তো বিচার করে না। তাহলে বিচার সংক্রান্ত ক্ষমতা মানে কি? রাষ্ট্রপতি বিচারালয়ের কাজ করে। আমাদের দেশের সংবিধানে রাষ্ট্রপতিকে কয়েকটা বিচার সংক্রান্ত ক্ষমতা দেয়া হয়েছে। সেটাকে যদি একটু ভালো করে বোঝা যায়, দেখো আমাদের দেশে মূলত বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তার নিচে আছে হাইকোর্ট। এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যারা প্রধান বিচারপতি হয় তাদেরকেই নিয়োগ করছে রাষ্ট্রপতি। তাহলে কোথাও গিয়ে আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি বিচারালয়ের যারা মাথা, যারা হেড, যারা বিচারপতি তাদেরকেই নিয়োগ করছে। এর থেকে বড় আর নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কি হতে পারে? তাহলে এই কথাটা লিখতে হবে। 2 নম্বর কথা লিখতে হবে যে ধরো কোনো একজন আসামিকে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা দিয়ে দিল, তাহলে এই ফাঁসির সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে সে মুক্তি পেতে পারে, বা মুক্তি পাওয়ার জন্য অ্যাপিল একমাত্র সে রাষ্ট্রপতিকে করতে পারে। তাহলে আমরা বলতে পারি কোথাও গিয়ে রাষ্ট্রপতির হাতেও কিন্তু বিচার সংক্রান্ত কয়েকটা ক্ষমতা রয়েছে। লাস্ট পয়েন্ট হচ্ছে জরুরি সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, এই পয়েন্টটা এমন একটা পয়েন্ট যেটা আলাদাভাবে 2 নম্বরের জন্য আসতে পারে। তাই জরুরি সংক্রান্ত ক্ষমতাটা একটু তোমরা খাতায় লিখবে। আমাদের জরুরি সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে 3টে ধারাতে দেওয়া হয়েছে। তাহলে লিখবে 356, 352, 360। আমি একটু ওপর থেকে বলি, 352, 356, 360। এই 3টে ধারা কিন্তু জরুরি ক্ষমতাতে তোমাদের লিখতেই হবে। 352 কি? খুব সোজা, দেশের যুদ্ধ লেগে গেল, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সাথে ধরো ইন্ডিয়া পাকিস্তান কালকে ধরো যুদ্ধ লেগে গেল, বা ইন্ডিয়ার সাথে চায়না ধরো যুদ্ধ লেগে গেল, বা এমন একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলো, সেই সময় একটা অচলাবস্থান সৃষ্টি হলো, সেই সময় রাষ্ট্রপতি যে ধারাতে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করবে বা জরুরি অবস্থা ঘোষণা করবে, সেই ধারাটা হচ্ছে 352। 356 ধারাটা কি? তাহলে 352 বলতে হবে। 356 কি? 356 হচ্ছে এমন একটা ধারা, ধরো সারা ভারতবর্ষের পরিস্থিতি মোটামুটি ঠিক আছে, কিন্তু পার্টিকুলার কোনো একটা রাজ্যে সেখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, মানুষ পুলিশকে মানছে না, সরকারকে মানছে না, প্রশাসনকে মানছে না, অগ্নিসংযোগ হচ্ছে, মার দাঙ্গা হচ্ছে, সেখানে আর আইনের শাসন আর নেই। তাহলে পার্টিকুলারভাবে সেই রাজ্যটাকে পরিচালনা করবার জন্য রাষ্ট্রপতি সেই অঞ্চলে 356 ধারা জারি করতে পারে। আর শেষ হচ্ছে 360। এই 360 নম্বর ধারা কি? ধরো আমাদের দেশে কখনো কোনো
অর্থনৈতিক কেলেঙ্কারি হলো বা অর্থনৈতিক সংকট হলো বা মুদ্রাস্ফীতি হলো, সেই সময় আমাদের রাষ্ট্রপতি এগুলো 360 নম্বর ধারা কিন্তু তোমাদের জারি করতে পারে। তাহলে মোদ্দা কথা এই 5টা পয়েন্ট বললেই কিন্তু তোমাদের ছাকা নাম্বার উঠে যাবে। তোমরা একটু বইটা পড়ে নেবে, যদি সাজেশান, ফাইনাল সাজেশানটা যা দেব তাই মিলবে। তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হবে, কমেন্ট সেকশানে আমি একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা খুব ফ্রিভাবে যোগাযোগ করতে পারো। এবং পরের ক্লাসে আমি আসবো হচ্ছে শাসন বিভাগের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, খুব দ্রুত প্রধানমন্ত্রীর ক্লাসটা তোমাদের সাথে আপ টু ডেট করছি আমি।